হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? সৃষ্টিকর্তা যখন ব্রেন বিলি করছিল তখন এই দুইজন ছাতা মাথায় দিয়ে লাইনে সবার পেছনে দাঁড়িয়েছিল। তারা ভাবছিল আকাশ থেকে হয়তো বুদ্ধি পড়ছে আর এই ছাতা দিয়ে সেটাকে আটকাতে হবে। ভাবছেন কেন বলছে এই কথা? আসলে কিছু মানুষ তো বোকা হয় সেটা মানা যায়, কিন্তু কিছু মানুষ বোকা না, বাকিটাও হয়। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। এই পৃথিবীর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর একদিন এই দুই বলদের জন্ম হয়। এমন দুই বোকা আর বিচিত্র মানুষ যাদের জন্ম দেওয়ার পর ওপরওয়ালা পর্যন্ত মাথায় হাত দিয়ে ভাবছিলেন যে আমি তাদেরকে সৃষ্টি করলাম, আর যাদের কাণ্ড দেখার পর মানুষের উপর থেকে আপনার বিশ্বাসই উঠে যাবে। কোন মানুষের বুদ্ধি এইরকম লেভেলের হতে পারে, আর তার সাথে আছে কাহিনীতে টুইস্ট, একটা না অনেকগুলো টুইস্ট। একটা আলাদা লেভেলের বিচিত্র মুভি এটা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের মুভির নাম ডাম অ্যান্ড ডাম্বার 2। মুভিটা শুরু হয় না, ঠিক মুভিটা শুরু হয় না, ব্রেনের উপর অত্যাচার শুরু হয়। এই হাসি খুশি চেহারা মানুষটার নাম হলো হ্যারি, আর এই হতভাগ্য মানুষটা যে কিনা হুইল চেয়ারে বসে আছে তার নাম লয়েড। হ্যারি আর লয়েডের গভীর বন্ধুত্ব। লয়েড আজ 20 বছর ধরে কোমায় পঙ্গু হয়ে পড়ে আছে হুইল চেয়ারে, আর হ্যারি একজন সত্যিকারের বন্ধুর মতো 20 বছর ধরে নিয়মিত হাসপাতালে আসে তার বন্ধু লয়েডকে দেখতে। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম ছিল। হ্যারি এসে আজকে মন খারাপ করে বলে, লয়েড, আজ আমি শেষবারের মতো তোর সাথে দেখা করতে এসেছি, কারণ আমার একটা কঠিন রোগ হয়েছে। ডাক্তার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই আজকেই শেষ। আমি কাল থেকে তোকে আর দেখতে আসবো না। এটা শুনে হঠাৎ করে পঙ্গু লয়েড, যে কিনা হুইল চেয়ারে বসেছিল, সে কথা বলে ওঠে। আর এই পঙ্গু চিৎকার করে বলে, ওরে আমি পঙ্গু টঙ্গু না, আমি গত 20 বছর ধরে তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম বন্ধু। কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? আমি তোকে 20 বছর ধরে বুদ্ধু বানিয়েছি, বোঝ ব্যাপারটা? হ্যারি অবাক হয়ে বলে, 20 বছর ধরে নাটক করেছিস শুধুমাত্র আমাকে প্র্যাঙ্ক করার জন্য? হ্যারি আরো বলে, ওরে তুই আমাকে বুদ্ধু বানানোর জন্য নিজের জীবনের 20টা বছর নষ্ট করে ফেললি। এই 20 বছর ধরে এত ইলেকট্রিক শক খেলি, এত ওষুধ খেলি, হুইল চেয়ারে পড়ে থাকলি পঙ্গুর মতো, তাও শুধুমাত্র আমাকে প্র্যাঙ্ক করার জন্য। তোর জীবন থেকে 20টা বছর নষ্ট হয়ে গেল রে গাধা। কিন্তু লয়েডের চোখে মুখে তখনও কোনো আফসোস নেই। সে উল্টো গর্বের সাথে বলে, 20 বছর সময় নষ্ট হয়েছে তো কি হয়েছে, তোর সাথে প্র্যাঙ্ক তো করতে পেরেছি, আর এতেই আমি ভীষণ মজা পেয়েছি। তোরা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়, আর বাড়ির কাছাকাছি আসতেই ওদের দেখা হয় একটা অন্ধ লোকের সাথে। হ্যাঁ, এই লোকটার নাম হলো বিল্লি। হ্যাঁ, মানুষের নাম বিল্লি। আর এই অন্ধ লোকটা সারাদিন ওর পাখিদের নিয়ে খেলে, তার মানে পোষা পাখি আর কি। তো রুমে ঢুকে লয়েড হ্যারিকে জিজ্ঞেস করে, তোর এমন কি রোগ হয়েছে? হ্যারি জানায়, ডাক্তার বলেছে আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার একটা কিডনি দরকার বন্ধু, আর ডাক্তার বলেছে আমার বংশেরই কেউ এই কিডনি দান করতে পারবে যার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। লয়েড বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখ, অনেক বছর হলো তোর বাবা মা তোকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছে। এক কাজ কর, চল বাড়ি ফিরে চল। তোর বাবা মা এমনিতেও বুড়ো বুড়ি হয়ে গেছে, আর কয়দিনই বাঁচবে রে। তাই তোর বাবা মাকে কোনো মতে হাত পা ধরে ক্ষমা টমা চেয়ে একটু পটিয়ে একটা কিডনি নিয়ে নে, তাইলে তো কাজ হাসিল হয়ে যায়। চিন্তা ভাবনার লেভেল দেখো। হ্যারি তখন একটু ভেবে দেখে, হ্যাঁ প্ল্যানটা তো খারাপ না, আর তাছাড়া আর কোনো উপায়ও নেই। বহু বছর পর হ্যারি বাড়ি ফিরে আসে, আর হ্যারিকে দেখে ওর বাবা মা অবাক হয়ে যায়। হ্যারি খেতে খেতে তার অসুখের কথা তার বাবা মাকে খুলে বলে, আর বলে বেঁচে থাকতে হলে আমার একটা কিডনি দরকার। কিন্তু তার বাবা যেটা বলে সেটা শুনে হ্যারি চমকে ওঠে। হ্যারির বাবা বলে, দেখ তোকে একটা কিডনি তো দিয়েও দিতাম, কিন্তু ব্যাপার হলো তুই আমাদের সন্তানই না, তোকে তো আমরা কুড়িয়ে পেয়েছিলাম। আর দেখো বন্ধুরা, বাবা মাকে দেখে তো এটা মনে হয় বোঝাই যেত, তাই না? তারা এশিয়ান আর হ্যারি ইউরোপিয়ান। যাই হোক, হ্যারির বাবা তখন বলে, যেহেতু তোর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তাই আমাদের কিডনি তোর কোনো কাজে আসবে না। হ্যারি এটা শুনে অবাক হয়ে যায়। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এরা তার আসল বাবা মা না। বুদ্ধি নেওয়ার সময় ছাতা মাথায় দিয়ে থাকলে তো বুঝবে না। যাই হোক, হ্যারির মা তখন তাকে বলে, তুই এত বছর ধরে এখানে ছিলি না, তোর নামে অনেকগুলো চিঠি টিটি এসেছে, এই চিঠিগুলো নিয়ে যায় এখান থেকে। সেখানে একটা চিঠি দেখা যায় 1991 সালে হ্যারির একটা প্রেমিকা ছিল যার নাম ছিল ফ্রেডা। ফ্রেডা তাকে একটা চিঠি পাঠিয়েছিল। চিঠিতে শুধু এতটুকুই লেখা ছিল, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার সাথে দেখা করো। হ্যাঁ, হ্যারি হয়তো নিয়মিত ফ্রেডার সাথে শরীর চর্চা করতো। লয়েডের মাথায় আবার একটা বুদ্ধি আসে। সে বলে, দেখ বন্ধু, তোর প্রেগনেন্ট প্রেমিকা 1991 সালে চিঠিটা পাঠিয়েছিল, সুতরাং সে যদি বাচ্চাটা জন্ম দিয়েও থাকে তাহলে সেই বাচ্চা এতদিনে 20 বছর হয়ে গেছে। সুতরাং তোর বাচ্চাটা যদি তুই একবার খুঁজে পাস তাহলে তার থেকে তো একটা কিডনি নিতে পারবি। আর এটা শুনে কিডনি লোভী হ্যারি নিজের সন্তান থেকে কিডনি পাওয়ার লোভে পড়ে যায়, আর ঠিক করে ফ্রেডাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, কারণ ফ্রেডাকে খুঁজে না পাওয়া গেলে তার বাচ্চার খোঁজ সে কি করে পাবে। হ্যারির মনে পড়ে পিটার নামে তার একটা বন্ধু ছিল যে কিনা ফ্রেডার ঠিকানা জানতো। আসলে 20 বছর হয়ে গেছে তো, তাই পুরনো বন্ধু আর প্রেমিকাদের ঠিকানার চেহারা তেমন একটা মনেও নেই এদের। ওরা পিটারের ঠিকানা জোগাড় করে পিটারের বাড়িতে চলে আসে, আর পিটারের বাবার কাছে জানতে পারে পিটার নাকি 1991 সালেই মারা গেছে একটা বাইক অ্যাক্সিডেন্টে, আর যে বাইকটা নিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা ছিল লয়েডের। পিটারের সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য সে বাইকের একটা ব্রেক নষ্ট করে পিটারকে বাইকটা দিয়েছিল, আর এই বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে পিটার মারা যায়। বোঝো ব্যাপারটা। এমন ভয়ানক বন্ধু যেন কোনো শত্রুরও না থাকে। হঠাৎ করে হ্যারি
হ্যারির মনে পড়ে যায় ফ্রেডা কোনো একটা কবরস্থানে কাজ করত, আর ওরা সেই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেদের BMW গাড়িতে চেপে। ও সরি, ভাঙা সাইকেলে চেপে। আচ্ছা সরি, সাইকেলটাকে বাস গাড়ির সামনে বেঁধে তারপর রওনা হয় পাগলের বাচ্চারা। যাই হোক, সেখানে পৌঁছে ফ্রেডার সাথে দেখা হয়ে যায় তাদের। ফ্রেডা অবাক হয় এত বছর পর হ্যারিকে দেখে। হ্যারি ফ্রেডাকে জিজ্ঞেস করে 1991 সালে তুমি আমাকে একটা চিঠি পাঠিয়েছিলে যেখানে লেখা ছিল তুমি প্রেগনেন্ট, তুমি কি বাচ্চাটার জন্ম দিয়েছিলে? ফ্রেডা বলে হ্যাঁ, আমি তো বাচ্চাটার জন্ম দিয়েছিলাম, কিন্তু তুমি 20 বছর পর খোঁজ নিতে এসেছো কেন যে আমি বাচ্চাটার জন্ম দিয়েছি কিনা? হ্যারি বলে বাচ্চাটা কোথায়? তখন ফ্রেডা বলে সেই বাচ্চাটাকে তো আমি আমার সাথে রাখিনি, সমাজের মানুষ কি বলবে এই ভয়ে আমি একটা সায়েন্টিস্টের কাছে বাচ্চাটাকে দত্তক দিয়েছিলাম, আর তারপর থেকে আমি কোনো খোঁজ খবর জানি না। আমি একটা চিঠিও পাঠিয়েছিলাম সেই ঠিকানায়, আর চিঠিটা ফেরত এসেছে, এবং আমার মেয়ে সেই চিঠির পেছনে লিখে পাঠিয়েছে যাতে আমি ভবিষ্যতে তার সাথে যোগাযোগ না করি। হয়তো সে আমার উপর রাগ করে আছে, কারণ জন্মের পর আমি তাকে অন্য কারো কাছে দত্তক দিয়েছিলাম। আর হ্যারি আর লয়েড সেই চিঠিটা নিয়ে নেয়, আর সেই চিঠিটার মধ্যেই লেখা ছিল বিজ্ঞানীর ঠিকানা। এরপর দেখা যায় মরা নিয়ে যায় যেই সব গাড়িতে, সেই রকম একটা গাড়ি নিয়ে এই দুই বলদ রওনা দিয়েছে বিজ্ঞানীর বাড়ির উদ্দেশ্যে। সারাদিন ঘুরে ফিরে অনেক কষ্টে তারা একটা বাড়ির সামনে এসে পৌঁছায়, আর দরজায় বেল বাজাতেই দেখে ফ্রেডা দরজা খুলছে। ফ্রেডাকে দেখে দুইজনই অবাক হয়ে যায়। সে বলে ফ্রেডা তুমি বিজ্ঞানীর বাড়িতে কি করছো? ফ্রেডা তখন বলে ওরে গাধারা, এটা বিজ্ঞানীর বাড়ি না, তোরা ঘুরে ফিরে আবার আমার বাড়িতে এসেছিস। বিজ্ঞানীর বাড়ির ঠিকানা চিঠির উল্টো পিঠে লেখা আছে। বোঝো ব্যাপার, আগেই বলেছি ডোন্ট ইউজ ছাতা, এমনকি বৃষ্টির সময় কেউ ছাতা ইউজ করবেন না। যাই হোক, ওরা আবারও রওনা দেয়। অন্যদিকে দেখা যায় বিজ্ঞানীকে, যে কিনা হ্যারি আর ফ্রেডার মেয়ে যার নাম পেনি তাকে দত্তক নিয়েছিল। এই বিজ্ঞানীর নাম হলো ডক্টর পিঞ্চলো, আর আজকে এই বিজ্ঞানীর একটা জায়গায় পুরস্কার নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপ থাকায় সে তার মেয়ে পেনিকে বলে আমার হয়ে তুমি পুরস্কারটা নিতে যাও, আর তার হাতে একটা বক্স দিয়ে বলে এই বক্সটা খুব সাবধানে নিয়ে যাবে, কারণ এই বক্সের ভেতরে যা আছে এটা আমার সারা জীবনের সঞ্চয়, কারণ এর ভেতরে মানব জাতির জন্য পৃথিবীর সব থেকে বড় আবিষ্কার রাখা আছে, সুতরাং খুব সাবধানে নিয়ে যাবে। আর আমি ওই অনুষ্ঠানের লোকদেরকে বলে দিয়েছি আমার বদলে সেই অনুষ্ঠানে তুমি বক্তৃতা দেবে। হ্যাঁ, এখানে আগেই বলে রাখি হ্যারির মেয়ে প্যানিও কিন্তু হ্যারির মতোই বুদ্ধি পেয়েছে, অর্থাৎ আধা বুদ্ধির মেয়ে। তো যাই হোক, তখন দেখা যায় এক সুন্দরীকে, পুরো বিজ্ঞানীর কচি বউ, এর নাম হলো অ্যাডেলে। অ্যাডেলে বিশাল সম্পত্তির লোভে ডক্টর পিঞ্চলোকে খাবারে অল্প অল্প করে রোজ বিষ মেশায়, আর এতে সাহায্য করে বাড়ির কর্মচারী ট্রাভিস, কারণ ট্রাভিস আর অ্যাডেলে শরীর চর্চার অভ্যাস ছিল মাঝে মাঝে। সেটাই। এদিকে পেনি বাড়ি থেকে বের হওয়ার পর লয়েড আর হ্যারি এসে পৌঁছায় ডক্টর পিঞ্চলোর বাড়িতে, আর তাকে সব ঘটনা খুলে বলে যে প্যানি আসলে হ্যারির মেয়ে। হ্যারি আরো বলে যে আমার প্রেমিকা ফ্রেডা আপনাকে প্যানির কাছে দত্তক দিয়েছিল। ও না, সরি, প্যানিকে আপনার কাছে দত্তক দিয়েছিল, শুধু কাজকর্মে না। এই দুই বলদ কথাবার্তায় ও একটু একটু। এরপর হ্যারি সায়েন্টিস্টকে সেই চিঠিটাও দেখায় যেখানে পেনি তার মাকে রিপ্লাই করেছিল যে সে আর কখনোই ফ্রেডার সাথে দেখা করতে চায় না। যাই হোক, সায়েন্টিস্ট এত বছর পর পেনির আসল বাবাকে দেখে অনেক খুশি হয়, আর বলেন যে একটু আগে এলেই আপনার মেয়ে পেনির সাথে দেখা হয়ে যেত। পেনি শহরের বাইরে গেছে, কিন্তু এই আধা বুদ্ধির মেয়ে সেই বক্সটাই নিয়ে যায়নি। তাই ডক্টর পিঞ্চলো হ্যারিকে অনুরোধ করে বলে যে এই বক্সটা পেনির কাছে পৌঁছে দিতে। সে বলে এই বক্সটা আপনি নিয়ে যান, পেনিকেও দিয়ে দেবেন, আবার আপনার মেয়ের সাথেও দেখা হয়ে যাবে। কিন্তু ডক্টরের সেই কচি বউ অ্যাডেলা তখন একটা প্ল্যান বানায়। ওই বক্সের মধ্যে যে বহুমূল্যবান জিনিস আছে সেটা সে শুনে ফেলেছিল, আর এই জন্যই সে ট্রাভিসকে ওদের সাথে পাঠিয়ে দেয় যাতে ট্রাভিস হ্যারি আর লাইটকে ঠুকিয়ে বক্সটা রাস্তার মাঝখানে চুরি করতে পারে। আর এরপর তাকে বলে দেওয়া হয় হ্যারি আর লাইটকে মেরে ফেলতে। শুধু তাই না, হ্যারি আর লাইটকে মারার পর অনুষ্ঠানে গিয়ে সে যেন পেনিকেও মেরে ফেলে, তাহলে বাকি থাকবে শুধু ডক্টর পিঞ্চলো। তাকে আস্তে আস্তে খাবারে বিষ দিয়ে যেরকম ভাবে মারা হচ্ছে সেভাবেই মারবে। আর প্ল্যান মতোই বক্সটা চুরি করার জন্য ট্রাভিস এই দুই বলদের সাথে যেতে শুরু করে, কিন্তু বেচারা জানতো না যে ও কাদের পাল্লায় পড়েছে। উপরওয়ালা পর্যন্ত এদেরকে পৃথিবীতে পাঠিয়ে এখনো আফসোস করে, আর তাই গাড়ির ভিতরে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের অত্যাচার। গাড়ির জানালা আটকে পারমাণবিক হামলা, এমনকি এখানেই শেষ না। রাতে যখন হোটেলে ট্রাভিস ঘুমিয়েছিল, বেচারার ঘরে এই দুই নমুনা এক গাদা বাজি আর পটকা ধরিয়ে দেয়। কোনো মতে প্রাণে বেঁচে যায় ট্রাভিস, আর সে এটা খুব ভালোভাবেই বুঝে যায় এই দুই গাধার সাথে থাকলে সে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, কারণ এদের অত্যাচারের লেভেল বেড়েই যাচ্ছে। পরের দিন যখন ওরা সবাই আবার রওনা হয়, ট্রাভিস একটা প্ল্যান করে, একটা সুনসান জায়গায় ওদেরকে নিয়ে যায়, আর সুযোগ দেখে দুজনকে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো ট্রেনের নিচে পড়ে সে নিজেই মারা যায়। এদিকে ট্রাভিসের মৃত্যু সংবাদ নিয়ে অ্যাডেলের কাছে যায় ট্রাভিসেরই যমজ ভাই, যার নাম লিপিনকোট, আর এই মালটা নাকি পেশায় একজন বিশাল গোয়েন্দা। সেই সাথে সে যে কোনো জায়গায় নিজেকে ক্যামোফ্লাশ করে রাখে, তার মানে পরিবেশের সাথে মিশে নিজের শরীরের রং করে। যাই হোক, লিপিনকোট তখন বলে আমার ভাইয়ের মৃত্যুর বদলা আমি হ্যারি আর লয়েডের কাছ থেকে নেবই নেব, এবং তোমার যা প্ল্যান ছিল তোমার স্বামীকে মেরে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতেও আমি তোমাকে হেল্প করব। এদিকে দেখা যায় লয়েড আর হ্যারি সেখানে পৌঁছে গেছে যেখানে প্যানি বক্তৃতা দিতে গিয়েছিল। সেখানে লয়েডের সঙ্গে এমন একজনের পরিচয় হয় যে কিনা প্যানিকে চিনত। লয়েড ওই ছেলেটাকে ফোন নাম্বার দিয়ে বলে প্যানির সঙ্গে দেখা হলে বলবে এই ফোনে যেন সে ফোন করে, এবং ওর সাথে দেখা হলে এটাও বলবে যে ওর বাবা এখানে এসেছে ওর সাথে দেখা করতে। ওদিকে দেখা যায় ট্রাভিসের যমজ ভাই লিপিনকোটও পৌঁছে গেছে হোটেল রুমে প্যানিকে মারার জন্য। প্যানিকে দেখা যায় বড়ই খোলামেলা স্বভাবের মেয়ে আর কি। তো যাই হোক, লিপিনকোট ওয়েটারের ছদ্মবেশে পেনিকে মারতে আসে, কিন্তু তার আগেই তার দু একজন বন্ধু এসে পেনিকে
জানায় এখানে তোমার বাবা এসেছে আর তোমাকে খুঁজছেন। যেহেতু পেনি জানতো না যে তার আসল বাবা হ্যারি, সুতরাং পেনি ভেবে নেয় তার বাবা পিঞ্চলো এসেছে এবং সেজন্যই পেনি অনুষ্ঠানের পরিচালকদেরকে ফোন করে বলে দেয় আমি বক্তৃতা দেব না, আমার বাবা ডক্টর পিঞ্চলো এখানে এসেছেন আর তাই বক্তৃতা তিনি দেবেন। অন্যদিকে হ্যারিকে দেখা যায় যেহেতু সে অনুষ্ঠানের মঞ্চে ঢুকতে পারছিল না, সেজন্য সে নিজেকে ডক্টর পিঞ্চলো বলে পরিচয় দেয়। এদিকে অনুষ্ঠানের লোকেরা সেটা মেনেও নেয়, কারণ এই লোকগুলো ডক্টর পিঞ্চলোকে আগে কখনোই দেখেনি। হ্যারি আর লয়েড দুজনকেই খুব সম্মানের সাথে ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু গাধা মানুষ করার হাতিকে আন্ডারপ্যান্ট পরানো আর এই দুই নমুনার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। আর তাই এখানেও তারা বিভিন্ন নামি দামি মানুষের পেছনে লাগতে শুরু করে, বিভিন্ন মানুষকে বিরক্ত করতে শুরু করে। এমনকি হুইল চেয়ারে বসে থাকা এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে দেখে বলে কি একটা ফুটবল ম্যাচ খেলবেন নাকি? দেখো ব্যাপারটা, ল্যাংড়াকে বলছে ফুটবল ম্যাচ খেলতে। লয়েডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সম্মানের সঙ্গে। এমন সময় পেনির ফোন আসে এবং ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না। এই সময় লয়েড তার আল্ট্রা প্রো ম্যাক্স ব্রেন ইউজ করে একটা বুদ্ধি বের করে। সেই বিশাল লম্বা গাছের মুন্ডুতে উঠে বসে নেটওয়ার্ক পাওয়ার জন্য। বুদ্ধির লেভেল দেখো। তো যাই হোক, একসময় পেনির সঙ্গে লয়েডের দেখা হয়, আর যেই মানুষ জীবনে পান্তা ভাতটুকু পায়নি তার সামনে বিরিয়ানি রাখলে যেরকম অবস্থা হয়, পেনিকে দেখে লয়েডের ঠিক একই অবস্থা। কোনো অন্ধ মেয়ে পর্যন্ত ওকে আজ অব্দি ভাও দেয়নি। এরকম একটা সুন্দরী মেয়ে সামনে পেয়ে তার মাথায় গন্ডগোল হয়ে যায়, যদিও বাবার মাথা ঠিক ছিল কখন। সে পেনিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, এইভাবে কখনো পাগলের মতো নাচ করে, আবার কখনো মাথায় কবুতর বসিয়ে। তো যাই হোক, একসময় সে সব কথা খুলে বলে, মানে হ্যারির কথা আর কি। সে বলে হ্যারি তোমার আসল বাবা আর তোমার আসল মায়ের নাম হলো ফ্রেডা। এই বলে সে সমস্ত কাহিনী বলে, যে কেন তাকে দত্তক দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এবং সেই চিঠিটাও তাকে দেখায়, যে চিঠিটা ফ্রেডা পেনিকে লিখেছিল একসময়। লয়েড বলে এই চিঠির উত্তরে নাকি তুমি তোমার মাকে বলেছিলে তুমি তার সাথে আর কখনোই যোগাযোগ করতে চাও না, কিন্তু কেন? পেনি বলে কিন্তু আমি তো এই চিঠি কখনো হাতেই পাইনি। পেনি চিঠিটা পড়তে থাকে। চিঠিতে ফ্রেডা লিখেছিল, পেনি আমার যৌবন বয়সে এক গাধার সাথে একদিন ওয়েস্টার্স এর পার্কিং লটে বসে বাসের ভিতরে জিম চলছিল, আর সেই জিমের রেজাল্ট হিসেবে তুমি আমার পেটে চলে এসেছিলে, আর লোক লজ্জার ভয়ে আমি ডক্টর পিঞ্চলোর কাছে তোমাকে দত্তক দিয়েছিলাম। চিঠিটা যখন পেনি পড়ছিল, হঠাৎ করেই লয়েড চমকে ওঠে, কারণ ফ্রেডা যে ওয়েস্টার্স এর পার্কিং লটের বাসের কথা বলছিল, সেই দিন সেই বাসে হ্যারি ছিল না। আসলে ফ্রেডার সাথে সেদিন মুখ কালো করেছিল লয়েড। পেনি তো খুশি হয়ে হ্যারির সাথে দেখা করতে চলে যায়, কিন্তু লয়েড চিন্তায় পড়ে যায়, কারণ ফ্রেডার চিঠি অনুযায়ী হ্যারি না, লয়েড যেহেতু ছিল সেদিন ফ্রেডার সাথে, তাহলে পেনির আসল বাবা লয়েড। আর এর থেকেও বড় টেনশন ছিল সে তার সবচেয়ে ভালো বন্ধু হ্যারির প্রেমিকার বাচ্চার বাবা। সে হ্যারিকে কি করে মুখ দেখাবে? এদিকে দেখা যায় হ্যারি যে ডক্টর পিঞ্চলো না, সেটা অ্যাডেল সেখানে এসে অনুষ্ঠানের লোকদেরকে বলে দিয়েছে এবং হ্যারিকে বের করে দেওয়া হয়। এরপর অ্যাডেল আর লিপিনকোট হ্যারিকে বন্দুক দেখিয়ে ওই বক্সটা দিয়ে দিতে বলে, যেটা ডক্টর পিঞ্চলো তাকে দিয়েছিল। হ্যারি সেখান থেকে পালিয়ে যায় এবং দেখা যায় সেই অনুষ্ঠানে ফ্রেডার সঙ্গে দেখা হয়ে যায় পেনি, আর হ্যারিও সেখানে চলে আসে আর পেনিকে জানায় ফ্রেডা হলো তোমার আসল মা, যে তোমাকে চিঠি লিখেছিল। অন্যদিকে অ্যাডেল আর লিপিনকোট হ্যারির পেছনে পড়েছিল বক্সটার জন্য। একসময় তারা বক্সটা নিয়েও নেয়, কিন্তু সেখানে তখন চলে আসে লয়েড। লয়েডের হাতে একটা বক্স ছিল। লয়েড এসে হ্যারিকে জানায় পেনি তো তোর মেয়ে না, পেনি আমার মেয়ে, আমাকে মাফ করে দিস বন্ধু। আর এটা শুনে হ্যারির মুখটা তখন দেখার মতো ছিল। হ্যারি চমকে ওঠে, নিজের এটিএম কার্ডে অন্য কেউ শপিং করে চলে গেলে চমকানোরই তো কথা। হ্যারি অবাক হয়ে ফ্রেডাকে জিজ্ঞেস করে, আমি যখন ওই আতপাগলা মেয়েটার বাবা না, তখন তুমি আমাকে কেন চিঠি পাঠিয়েছিলে? ফ্রেডা তখন বলে, তোমাকে চিঠি পাঠিয়েছিলাম কারণ আমার কাছ থেকে তুমি কিছু টাকা ধার নিয়েছিলে আর সেটা শোধ দাওনি, আর তাই চিঠিতে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, যাতে সেই খবরটা শুনে তুমি আমাকে আমার টাকাটা ফেরত দাও। আর টুইস্ট কিন্তু এখানেই শেষ না, আরো চমকে দিয়ে ফ্রেডা লয়েডকে বলে, আর তুমি কি বলছিলে তুমি পেনির বাবা? তুমিও পেনির বাবা না। লয়েড বলে, কিন্তু সেদিন ওই পার্কিং লটের বাসের ভেতরে তো আমরাই ছিলাম। ফ্রেডা বলে, দূর, ওই বাসের ভেতরে তো আমি অনেকের সাথেই ছিলাম, আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। ওরা সবাই চমকে যায় এটা শুনে, এতগুলো বয়ফ্রেন্ডের মধ্যে এই আতপাগলা মেয়েটার বাবা তাহলে কে? লয়েড দুঃখী হয়ে বলে, হ্যারি ভাই আমার, এই নে তোর জন্য আমি একটা কিডনি নিয়ে এসেছি, তোর একটা কিডনি লাগতো, বাইরে একটা হাকিম বসেছিল, তাকে দিয়ে এটা বের করে নিয়েছি, এরপর সেই কিডনিটাকে বরফের মধ্যে নিয়ে এসেছি। মাথায় নষ্ট। এদিকে দেখা যায় লিপিনকোট অ্যাডেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসে আর তার মাথায় বন্দুক ধরে সেই বক্সটা চায়, কিন্তু দেখা যায় বক্সটার ভেতরে কোনো ধন সম্পদ বা বিশাল দামি কিছু ছিল না, ছিল শুধুমাত্র 4 টুকরো কেক। তার মধ্যে 2 টুকরো কেক এই লয়েড খেয়ে ফেলেছে। ডক্টর পিঞ্চলো সেখানে চলে আসে আর তার সাথে ছিল এফবিআই। ডক্টর পিঞ্চলো অ্যাডেলকে বলে, আমি রোজ তোমার হাতে খাবার খাওয়ার পর আমার মাথা ঘোরাতো, আর তাই একদিন পরীক্ষা করতে দিয়েছিলাম, আর তখন থেকেই আমি জানি যে তুমি আমার খাবারে রোজ বিষ মিশাও। হ্যারি আর লয়েড যখন চিঠিটা দেখিয়েছিল, যেটা কিনা ফ্রেডা পেনিকে বহু বছর আগে লিখেছিল, আমি সেই চিঠির উত্তরে তোমার হাতের লেখাটা বুঝতে পারি যে তুমি পেনির নাম করে সেই চিঠিটা ফ্রেডার কাছে উত্তর লিখে পাঠিয়েছিলে, আর তখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে তোমার আসলে লোভ আমার পুরো সম্পত্তির ওপর। তাই বক্সটাতে আমি কোনো দামি জিনিস পাঠাইনি, ইচ্ছে করে 4 টুকরো কেক পাঠিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ওই বক্সের লোভে তোমার আসল চেহারাটা সবার সামনে আনতে পারবো। আর পিঞ্চলোর এই সব কথা শুনে অ্যাডেল রেগে গিয়ে গুলি চালিয়ে দেয়, আর সেই গুলিটা হ্যারির গায়ে লাগে। হ্যারিকে হাসপাতালে নিয়ে গেলে লয়েড ডাক্তারকে বলে, আমার বন্ধুর যখন শরীরটা খুলছেনি তখন এই কিডনিটাও লাগিয়ে দেবেন। ডাক্তার বলে, ওরে এটা তো কিডনি না, এটা তো একটা মাছের পেটি, কে দিয়েছে এটা? লয়েড বলে, কিন্তু একটা ডাক্তার তো আমার কিডনিটা বের করলো, সে কিডনি তো বের
করেছে, কিন্তু লয়েডকে সেই কিডনিটা দেয়নি আর তার বদলে একটা মাছের পেটি ধরিয়ে দিয়েছে। এটা দেখে লয়েড কান্নায় ভেঙে পড়ে। না, কিডনির দুঃখে সে ভেঙে পড়েনি, ও কান্নায় ভেঙে পড়েছে যে ডাক্তার ওকে মিথ্যা কথা বলেছে। বোঝো ব্যাপারটা? এই সময় দেখা যায় হ্যারি হেসে ওঠে। লয়েড বলে, হাসছিস কেন? সে বলে, বন্ধু আমার কোনো কিডনি ফিডনি কিছুই লাগবে না, আমার তো কিডনির কোনো রোগই হয়নি। কেমন লাগলো আমার প্রাঙ্ক? আমিও তোর সাথে প্রাঙ্কই করছিলাম। তুই যেমন আমাকে 20 বছর ধরে বুদ্ধু বানিয়েছিস, আমিও তোকে বুদ্ধু বানিয়েছি। আমি তোর পঙ্গু সাথে নাটক করার 1 বছরের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে তুই নাটক করছিস, কিন্তু তোকে কিছুই বলিনি। এরপর তোকে গিয়ে একদিন বললাম যে আমার কিডনি লাগবে, তা না হলে আমি বাঁচবো না। তুই যেমন প্রাঙ্ক করেছিলি আমিও তোর সঙ্গে প্রাঙ্ক করেছি। এবার বল কেমন লাগলো আমার প্রাঙ্ক? লয়েড তখন মন খারাপ করে বলে, ওরে গাধা, সবই তো ঠিক আছে, কিন্তু তোর কি একবারও মনে হয়নি এই কথাটা আমাকে আমার কিডনি বের করার আগে বলা উচিত ছিল? বেকার বেকার আমার একটা কিডনি গেল। হ্যারি হাসতে হাসতে অপারেশন থিয়েটারে চলে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আগে বললে কি এত কমেডি হতো, এত মজা হতো। এরপর দেখা যায় মুভি শেষে হ্যারি সুস্থ হয়ে গেছে এবং হ্যারি, পেনি আর লয়েড 3 জন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এবং ঠিক একই সময়ে দেখা যায় এটা, মানে ফ্রেডা আর ডক্টর পিঞ্চলো একটা বন্ধ রুম থেকে বেরিয়ে আসছে। তার মানে ফ্রেডার স্বভাব এখনো বদলায়নি, উল্টো এই বুড়ো স্বভাব বিগড়ে গেছে। তো যাই হোক, সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায় যে আসলে পেনির বাবাটা কে, মানে ফ্রেডা যাদের সাথে প্র্যাকটিস করতো আর কি, তাদের মধ্যে আসলে ফ্রেডাকে গোলটা কে দিয়েছে? দেখা যায় হ্যারি আর লয়েডের সেই বন্ধু যার নাম পিটার, যাকে কিনা লয়েড ব্রেক ছাড়া সেই বাইকটা দিয়ে মেরে ফেলেছিল, সেই পিটারই হলো এই পেনির আসল বাবা। ডক্টর পিঞ্চলো ফ্রেডাকে নিজের বাড়িতে রেখে দেয় যাতে সে পেনির সাথে একসাথে থাকতে পারে, নাকি অন্য কোনো কারণ ছিল, কে জানে বুড়োর খবর। হয়তো এই বুড়ি ওই বুড়োকে দরজার আড়ালে যে ডেমো দিয়েছিল সেটাতে বুড়ো খুশি হয়ে গেছে। যাই হোক, এই হলো ব্যাপার। এদিকে আমাদের আল্ট্রা প্রো ম্যাক্স দিমাগওয়ালা দুই বন্ধু হ্যারি আর লয়েডকে দেখা যায় জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরেও তারা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গাধা গাধাই ছিল আর গাধাই থাকবে। তো এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো দেখলেন তো, বোকামির কোনো শেষ নেই, কিন্তু আমাদের গল্পের তো শেষ আছে। এই গল্প আমাদের জীবনে একটা গভীর নিদর্শন শেখায়। জীবনে ব্রেন থাকাটা অপশনাল, কিন্তু কনফিডেন্স থাকাটা ম্যান্ডেটরি। এই দুজনের মাথায় গোবর ছাড়া আর কিছু না থাকলেও তাদের আত্মবিশ্বাসটা দেখুন। কিডনি নেই তাতে কি, প্রাণ তো সফল হয়েছে। এই লেভেলের পজিটিভিটি আমাদের সবারই প্রয়োজন। তাই জীবনে যখনই মনে হবে আপনি কোনো ভুল করছেন বা আপনার দ্বারা কিছুই হবে না, একবার হ্যারি আর লয়েডের কথা ভাববেন, দেখবেন আপনার নিজেকে স্বয়ং আইনস্টাইন মনে হচ্ছে। আর হ্যাঁ, কোনো বন্ধুর উপর অন্ধবিশ্বাস করার আগে একবার তার আইকিউ লেভেলটা চেক করে নেবেন। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। আর আপনাদের মধ্যে কারো কি হ্যারি বা লয়েডের মতো কোনো বন্ধু আছে? থাকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার আপু। তিনি বলেছিলেন, ভাই এত টাকা পেলে আমি 5 বছর ইনভেস্টমেন্ট করে ইলন মাস্ক হয়ে যেতাম। ওয়াং এর মতো এত খরচ করার ছেলে আমি না। ওকে শারমিন আক্তার ভাইয়া, কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।